ওয়েলকাম ওয়েলকাম টু উড়ান পাঠশালা। প্রত্যেককে স্বাগত। তো আমাদের উড়ান পাঠশালার পক্ষ থেকে এসএলএসটি জিওগ্রাফির যে পার্টটা যে ডিসকাশন হবে, দ্যাট ইজ এগ্রিকালচারাল সেকশন, কৃষিজ সেকশন, যেটা আমরা আলোচনা করব প্রশ্ন উত্তরের উপর ভিত্তি করে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, ফার্স্টেই বলছে ট্রাক ফার্মিং বলতে কি বোঝায়। ট্রাক ফার্মিং বলতে কি? ট্রাক মানে আমরা জানি একটা লরি টাইপের, ফার্ম মানে চাষ করা। এবার এই কনসেপ্টটা ইউরোপের দেশগুলোতে খুব কিন্তু প্রচলিত এবং খুব কিন্তু এটা চলে, ওদের ওদের ডিমান্ডও আছে। ঠিক আছে, বলছে বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে। মানে একটা রানিং এগ্রিকালচারাল একটা ফিল্ডের মতো এগোচ্ছে। কিরকম? এটি এক ধরনের প্রগাঢ় কৃষি ব্যবস্থা যেখানে নিকটবর্তী শহরকে কেন্দ্র করে শহরবাসীর দৈনন্দিন প্রয়োজনীয় শাকসবজি, ফল, ফুল ইত্যাদি চাষ হয়। ঠিক আছে, এখানে মাথায় রাখবে শুধুমাত্র ভেজিটেবলস বা এগ্রিকালচারাল প্রোডাক্টস নয়, ফল ফুলও চাষ করা হয়ে থাকে। কাদের? লোকাল আশেপাশের মার্কেটের আশেপাশে যারা বসবাস করে তাদের বেসিক ডিমান্ড বা রিকোয়ারমেন্টটাকে মাথায় রেখে কিন্তু চাষ করা হয়ে থাকে। শহরের অভ্যন্তরে এইসব পণ্যকে সহজেই সড়ক পথে ট্রাক পরিবহন মারফত দ্রুত পাঠানো হয়, তাই একে ট্রাক ফার্মিং বলা হয়। আমি বারবার বললাম কোথায় এগুলো ফেমাস? ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এগুলো ফেমাস, ইউরোপের দেশগুলোতে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এইগুলো ফেমাস। যদি আমরা বলি মেনলি কোথায় দেখা যায়, ব্রিটেন বা ইউকে, স্পেন, ইটালিতে প্রচুর জনপ্রিয়, বেলজিয়াম দেখতে পাওয়া যায় এগুলো। নেক্সট, এবার উদাহরণ, এই যদি আমরা কলকাতার রেসপেক্টিভ দিই, কলকাতা শহরের সংলগ্ন ধাপার মাঠ থেকে শাকসবজি ট্রাক, মেটাডোর, ভ্যান ইত্যাদির মাধ্যমে সরাসরি বৈঠকখানার বাজারে পৌঁছায়। বৈঠকখানা বলতে শিয়ালদার বাজারে পৌঁছে। ঠিক আছে, তাহলে এক্সাম্পলটা আমরা বুঝলাম। মানে শিয়ালদা কেন? সমস্ত লোকেরা ওখানে পাইকারিও কেনে, এবার তুমি আমি গিয়ে অল্প পরিমাণ সবজিও কিনতে পারি। তাহলে ওই ডিমান্ডটাকে ফুলফিল, যে ওখানে গেলে আমার সবজি বিক্রি হবে, এখানে লোকজনের ডিমান্ড আছে, আসা যাওয়া আছে, এবং পাইকারি খুচরো বিক্রেতারা ওখানে যায় কিনে আনতে। ঠিক আছে, বড় বড় হোলসেলারদের থেকে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাক ফার্মিং। নেক্সট, ইন্টার কালচার বলতে কি বোঝায়? ইন্টার কালচার বলতে বহু ফসলীয় কৃষি বা বহু ফসলি কৃষি ব্যবস্থায় কি একই জমিতে একই সঙ্গে সারিবদ্ধভাবে, মানে পুরো এরকম লেন ওয়াইজ পরপর একাধিক ফসল চাষ করা হয়ে থাকে। মানে এরকম নয় যে জমিতে শুধু ধরো, আমি এক্সাম্পল বলি, ধরো বেগুন চাষ করে, শুধুমাত্র বেগুন নয়, ধরো বেগুনে যায় কোথাও পটল চাষ করা হচ্ছে, লেন ওয়াইজ আলাদা আলাদা চাষ করা হচ্ছে। এবং এটা প্লাস পয়েন্ট কি, জমির নাইট্রোজেনের পরিমাণটা বজায় থাকে। আমরা যদি জমিতে নাইট্রোজেনাস ব্যাকটেরিয়ার কথা বলি, যেমন ধরো নাইট্রোসোমোনাস, সিউডোমোনাস, অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম, তাহলে এটা কি হচ্ছে, এরা জমিতে নাইট্রোজেনকে ফিক্স করতে বা নাইট্রোজেনকে স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশনের ক্ষেত্রে এদের ভূমিকা রয়েছে, সেটাকে বোঝানো হচ্ছে। ওকে, তা এটাকে কি বলা হচ্ছে? ইন্টার কালচার। একই জমিতে করা হচ্ছে আন্তঃকৃষি বলা হচ্ছে। এই কৃষি ব্যবস্থায় বিভিন্ন জাতের ফসল যেগুলো বিভিন্ন সময় পরিপক্ক হয় সেগুলো বিভিন্ন সারিতে লাগানো হয়। মানে কোনো একটা ধরো প্রোডাকশন বা ফসল হতে 2 মাস সময় লাগবে, আবার অন্য একটা ফসল তৈরি হতে 3 মাস সময় লাগবে। তাহলে আমি 2 মাসের সারিতে সেগুলোই লাগাবো যেগুলো 2 থেকে আড়াই মাসের মধ্যে ডান হয়ে যাবে, উঠে যাবে। 3 থেকে সাড়ে 3 মাসের সারিতে সেগুলোই লাগাবো যেগুলো একই সময় নেবে। এরকম নয় যে একই সারিতে 2 মাস, 3 মাস, 4 মাস বিভিন্ন সময় মানে নেবে এরকম ফসলের চাষ করা হবে, এরকম আমরা এখানে করব না। এক এক সময় এক একটি ফসল পাকে, সারা বছর ধরে ফসল ফলানো তোলা চলতে থাকে। মানে এটা তুলে নেওয়া হলো, ওটা এখানে এখনো চাষ হচ্ছে, তুলে নেওয়ার পর কি এখানে যেমন নতুন কিছু লাগানো হলো, আবার 1 মাস পর এটাকে তুলে নেওয়া হলো, তারপর এখানে নতুন কিছু লাগানো হলো, তখন এখানে নতুন কিছু, আগে যে 1 মাস আগে লাগানো হয়েছিল এই ফসলটা আস্তে আস্তে বড় হয়ে গেল। ঠিক সিমিলার এখানে বলা হচ্ছে, মানে কি রোটেশনটা মেনটেন হচ্ছে, কোনো জমি পুরোপুরি কোনো সময় খালি থাকছে না। এবং এই ধরনের কৃষি ব্যবস্থায় দেখতে পাওয়া যায় এগুলো, যে সমস্ত অঞ্চলে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ কম, আমরা বলি না অপটিমাম পপুলেশন, কাম্য জনসংখ্যা, যেখানে ওভার পপুলেশন রয়েছে। ওভার পপুলেশন, তুমি ওভার পপুলেশন বলতে যে কোনো মেট্রোপলিটন সিটিকেই কিন্তু বলতে পারো, যেখানে ওভার পপুলেশন রয়েছে সেখানে এই পদ্ধতিতে করা হয়। কেন? ওই পপুলেশনের বেসিক ডিমান্ড যেটা, সেটাকে ফুলফিল করার জন্য এই প্রসেসের মাধ্যমে চাষ করা হয়ে থাকে, যেটাকে ইন্টার কালচার বা ইন্টার এগ্রিকালচারাল বলা হয়ে থাকে বা ইন্টার কালচার বলা হয়ে থাকে। নেক্সট, আর্দ্র কৃষি। আর্দ্র বলতে ময়েস্ট কে বলা হচ্ছে, ময়েস্ট। আর্দ্র কৃষি পৃথিবীর যেসব অঞ্চলে নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, তো বৃষ্টিপাত হচ্ছে মানে কি সেই সব এলাকার বায়ুতে কি থাকছে, ময়েশ্চার থাকছে, তাই এলাকায় ময়েস্ট দেখতে পাওয়া যাচ্ছে।
তাহলে নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে জলসেচ ছাড়া, মানে এক্সেপ্ট ইরিগেশনকে বাদ দিয়ে কেবল বৃষ্টির জলের উপর নির্ভর করে কৃষিকাজ করা হয়ে থাকে, তাকে আর্দ্র কৃষি বলা হয়। ধান আর্দ্র কৃষির প্রধান অন্যতম ফসল, কারণ ধান চাষে প্রচুর জল লাগে, মানে বারবার বারবার জল দিতে হবে, তার জমি জলে ডুবে থাকলেও অসুবিধা নেই, কিন্তু লং টাইমের জন্য নয় কিন্তু। হ্যাঁ, যেমন আবার গম চাষের ক্ষেত্রে কি বলা হয়, গম চাষের ক্ষেত্রে বলা হয় যে একবার পর্যাপ্ত পরিমাণে ঢেলে জল দিয়ে দিলেই কাজ হয়ে যায়, বারবার বারবার জল দিতে হবে না। উষ্ণ আর্দ্র নিরক্ষীয় এবং মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশগুলিতে, ভারতের মধ্যে পড়ে যাচ্ছে মৌসুমী জলবায়ু দেশ, এই কৃষিকাজ করা হয়ে থাকে। নেক্সট, শুষ্ক কৃষি বা আমরা বলতে পারি ড্রাই ফার্মিং, বছরে 50 সেমির কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে। এবার 50 সেমির কম বলতে কি, ড্রাইকে আমরা বলতে পারি কি, একটা হচ্ছে শুষ্ক, একটা হচ্ছে আধা শুষ্ক, একটা হচ্ছে ড্রাই আর একটা হচ্ছে সেমি ড্রাই, যেটাকে আমরা বলতে পারি এরিড বা সেমি এরিড। এবার সেমি এরিড যেটাকে আমরা পুরোপুরি শুষ্ক বলবো না, সেমি এরিড যেটা 25 থেকে 50 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়ে থাকে, আর ড্রাই বা এরিড <25 সেন্টিমিটার। এখানে ফসলটা কম হবে, এখানটা তুলনামূলক বেশি হয়। এবার 50 সেমির কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মানে দুটোর জনকেই বুঝেই যাচ্ছে, যেখানে জলসেচের সুবিধা নেই, রাজস্থান ধরো, মানে সব জায়গায় জলসেচ পর্যাপ্ত পরিমাণে পৌঁছায়নি, সেই সব অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের উপর নির্ভর করে খরা সহ্যকারী ফসল মানে হচ্ছে কি লং, দীর্ঘকালীন খরা আর কি, লং ড্রট মানে হচ্ছে খরা, দীর্ঘকালীন খরা সহ্য করতে পারবে, লং ড্রট রেজিস্ট্যান্ট, দীর্ঘকালীন খরা সহ্যকারী ফসল উৎপাদন করা হয়, তাকে ড্রাই ফার্মিং বলা হয়। শুষ্ক কৃষির প্রধান ফসলগুলি কি, ডাল আর মিলেট ইত্যাদি। এই ধরনের কৃষি ব্যবস্থা মূলত উষ্ণ, শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলগুলোতে হয়। মরুপ্রায় বলতে মানে কি, যে সেমি ডেজার্ট, এই অঞ্চলগুলোর প্রচলনতা দেখা যায়। মানে এই যে এক্সাম্পলটা দিচ্ছে, এটা কাকে ইন্ডিকেট করছে, ঘুরিয়ে রাজস্থানকে ইন্ডিকেট করছে। এছাড়াও গুজরাটের কিছু পার্টও আছে, ওটাকেও ইন্ডিকেট করছে, রাজস্থান আর গুজরাটের কিছু পার্টকে বোঝাচ্ছে। রাজস্থান গুজরাট ছাড়া আর কেউ নেই, হ্যাঁ এমপির কিছু জায়গা আছে, হরিয়ানার দক্ষিণ অংশ আছে, সেই অঞ্চলগুলোতে এটাকে ইম্প্যাক্ট ফেলছে। নেক্সট, সেচন কৃষি। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে প্রাকৃতিক জলের যোগান অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম বা অনিশ্চিত, সেই সমস্ত অঞ্চলে জলসেচের সাহায্যে, উইথ দ্য হেল্প অফ ইরিগেশন, কৃষি কাজ করা সম্ভব হলে তাকে সেচন কৃষি বলা হয়ে থাকে। যেমন ভারতে অল্প পরিমাণ, ভারতে পুরোপুরি মৌসুমী জলবায়ুর উপর ডিপেন্ডেন্ট তাও না, ভারতে বৃষ্টিপাত খুব কম হয় তাও না, ভারত পুরোপুরি আবার ইরিগেশন বা জলসেচের উপর ডিপেন্ডেন্ট তাও না, তাতে ওভারঅল একটা মিক্সচার দেখা যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের নদী অববাহিকা অঞ্চলে সেচন কৃষি দেখা যাচ্ছে। যেমন মিশরের কার্পাস চাষ সেচন কৃষির প্রকৃষ্ট উদাহরণ। তাহলে মিশরে কি হচ্ছে, কার্পাস চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সিচুয়েশনটা, যেখানে ইরিগেশনকে হেল্প নেওয়া হচ্ছে, কারণ বৃষ্টিপাত তুলনামূলকভাবে ইজিপ্টে কম থাকে আমরা জানি। নেক্সট, খারিফ কৃষি কাকে বলে? খারিফ কৃষি যদি কাকে বলে আমরা যদি বুঝি, তাহলে খারিফ কৃষির টাইম পিরিয়ডটা বললেই কাজ হয়ে যাবে। মৌসুমী বায়ু যখন ঢুকছে জুন মাস, আর মৌসুমী বায়ু যখন পুরোপুরি ভারতে ঢুকে গেছে তখন মোটামুটি সেপ্টেম্বর মাস, ভারতে সব জায়গায় প্রায় ছড়িয়ে গেছে, এবার ফেরার পালা, প্রত্যাবর্তন করার পালা, তাই আমরা কি বলছি, জুন থেকে সেপ্টেম্বর। বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে যে কৃষি কাজ করা হয়, অর্থাৎ যেসব শস্যের চাষ বর্ষাকালে করা হয় এবং ফসল তোলা হয় শীতের শুরুতে, তাকে খারিফ শস্য বলে। ঠিক আছে, শীতের শুরুতে তোলা হচ্ছে মানে কি, এবার আমাদের ধারণা হতে পারে যে শীতের শুরুতে বলতে তো অক্টোবর নভেম্বরকে বোঝাচ্ছে, তাহলে সেপ্টেম্বর কেন লিখলাম? অক্টোবর নভেম্বর লিখলাম না কেন, তার কারণ হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে কি হচ্ছে, প্রত্যাবর্তনকালীন মৌসুমে ব্যাক করছে। আমরা যদি খারিফের কথা বলে টাইমটা লিখলাম, রবি যদি কথা বলি, রবি ক্রপস, তাহলে হচ্ছে নভেম্বর থেকে আমরা বলতে পারি, অনেকে ডিসেম্বরও বলে, নভেম্বর থেকে আমরা বলতে পারি আপ টু ফেব্রুয়ারি, ঠিক আছে, বা মার্চ অব্দিও কনসিডার করা হয়ে থাকে রবি ক্রপ, শীতকাল অব্দি। ঠিক আছে, এবার সেপ্টেম্বর আর নভেম্বরের মধ্যে এই যে অক্টোবর, এখানে কি যদি টাইমের হিসাবে বলি, তাহলে এটা কিন্তু খারিফের মধ্যে চলে আসবে। কিন্তু অক্টোবর মাসে কি হচ্ছে, আজকে ধান তুলে দুদিন পরে গম লাগিয়ে দিলাম, তা তো হয় না। খারিফ শস্যের এক্সাম্পল হচ্ছে ধান, আর রবি শস্যের এক্সাম্পল হচ্ছে গম। তাহলে আজকে ধান তুলে কালকে গম লাগিয়ে দিলাম, জমিটাকে পরিচর্যা করা, ফ্রেশ করা, রিনুমারেট করা, তারপর জমিটাকে আবার কর্ষণ করা,
ফার্টাইল করা, তো সময় লাগে, যে ইনস্ট্যান্ট হয় না। আমরা যেরকম ভাবে পড়ি না যে এই মাস থেকে এই মাস, যে জুন থেকে সেপ্টেম্বর এতটা হলো, অক্টোবর থেকে, ওরকম ভাবে হয় না, ঠিক আছে? একটু স্পেস থাকে, টাইম পিরিয়ড 15 to 20 ডেজের ল্যাগ থাকে, সেটাকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে বর্ষাকালে করা হয়, বর্ষাকাল মানে জুন মাসে আমরা বলেছি, ফসল তোলা হয় শীতের শুরুতে, তাকে খারিফ কৃষি বলা হচ্ছে। ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে মৌসুমী বায়ুর আগমনের ফলে খারিফ ফসল ভালো চাষ করা হয়, যেমন ধান, আখ প্রভৃতি। আর রবি শস্য বললে তো আমরা বলবো গম। নেক্সট, রবি শস্য বলতে আমরা টাইম পড়বো উইন্টার পিরিয়ড। উইন্টার পিরিয়ড বলতে আমরা ওই নভেম্বর থেকে বলবো, নভেম্বর থেকে ফেব্রুয়ারি। যদি লেট করে তাহলে মার্চের অবধি টাইম চলে যেতে পারে। তাহলে এই রবি শস্যের এক্সাম্পল আমাদের যদি বলি গম। শীতকালে শুষ্ক ও শীতল আবহাওয়ায় ফসলের চাষ করাকে বলা হয় রবি কৃষি। সাধারণত ভারতের নভেম্বর মাসে, এই যে বলেছিলাম নভেম্বর মাসে রবি চাষ শুরু হয় এবং ফসল কাটা হয় বসন্তকালে, মানে ওই বসন্তকাল মানে মার্চ ধরে নাও, ঠিক আছে? গম, বোরো ধান, ধানের একটা ক্যাটাগরি, আউশ আমন বোরো, একটা বোরো ধান, সব থেকে নিম্ন কোয়ালিটি ধান এটা। সর্ষে, বার্লি, ছোলা, এগুলো প্রত্যেকটাতে জল কম লাগে। রাজস্থানেও চাষ হয়ে থাকে সর্ষে, বার্লি, ছোলা প্রভৃতি রবি শস্যের অন্যতম প্রধান ফসল। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে মানে ট্রপিক্যাল মনসুনাল ক্লাইমেটে দেশগুলোতে রবি চাষ দেখতে পাওয়া যায়। আমাদের দেশে রবি চাষ কোথায় ভালো হয়ে থাকে? পাঞ্জাবে ভালো হয়ে থাকে। আর কোথায় ভালো হয়ে থাকে? হরিয়ানায় ভালো হয়ে থাকে। আর কোথায় ভালো হয়ে থাকে? ইউপিতে ভালো হয়ে থাকে। পাঞ্জাব, হরিয়ানা, ইউপিতে রবি শস্য প্রচুর পরিমাণে ভালো চাষ হয় ডিউ টু দ্য ক্লাইমেট, ডিউ টু দ্য রেনফল। এবং পাঞ্জাব, হরিয়ানার পিছনে যে এই দেখা চাষ হয়, সেটা কিন্তু মৌসুমী জলবায়ুর জন্য নয়, সেটা কিন্তু হয়ে থাকে পশ্চিমী ঝঞ্ঝা, বা ইংলিশে যেটাকে আমরা বলতে পারি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস, তার ফলে কিন্তু হয়ে থাকে। তাই হোপ এই পার্টটা ক্লিয়ার। নেক্সট, ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর হয় কেন, তার এক্সপ্লেনেশন জানতে চেয়েছে। ওই যে নাতিশীতোষ্ণ অঞ্চলের উন্নত দেশগুলিতে, যে টেম্পারেট ক্লাইমেটে, না শীত না উষ্ণ, উন্নত দেশগুলিতে ব্যাপক কৃষি প্রচলিত হয়, যেখানে বৃহৎ আকৃতির কৃষিজাতে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার মাধ্যমে একটি খাদ্যশস্য হিসাবে প্রচুর পরিমাণে গম চাষ করা হয়। মানে এখানে কি ইউজ করা হয়ে থাকে? টেকনোলজিকে ইউজ করা হয়ে থাকে। প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে মানে কি? প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে আমরা বলতে পারি যে মার্কেটের দিকে তাকিয়ে, যে জনগণের চাহিদা বা পপুলেশনের ডিমান্ডের দিকে লক্ষ্য করে এটা করা হয়ে থাকে। আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, দ্যাট ইজ মডার্ন টেকনোলজি ইউজ করা হচ্ছে, আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষ করা হয় বলে এই কৃষিতে উৎপাদিত ফসলের পরিমাণ হয় খুব বেশি। কেন? কমার্শিয়াল পারপাস ইউজ হচ্ছে। তো মার্কেটকে ফোকাস করে যখন চাষ করছে, সেটি সে ডেফিনেটলি কি হয়ে গেল? কমার্শিয়াল পারপাস হয়ে গেল, কমার্শিয়াল পারপাসে চাষ হয়ে গেল। আবার এই নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশগুলিতে জনসংখ্যা কম হওয়ায় খাদ্যশস্যের চাহিদা কিন্তু কম, ঠিক আছে? তাই উৎপন্ন ফসলের পরিমাণটা জনসংখ্যার তুলনায় বেশি হয়, প্রচুর পরিমাণে ফসল উদ্বৃত্ত থাকছে, এক্সেস থাকছে, সেটা কি করছে? এক্সেসটাকে এক্সপোর্ট করে দিচ্ছে, রপ্তানি করে দিচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়ে থাকে। ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর হয়ে থাকে। ভারতে যেই পরিমাণ ধান আর গম উৎপাদন হয়, ভারতে ধান আর গমের রিকোয়ারমেন্ট প্রচুর, কিন্তু যেই পরিমাণ ধান আর গম উৎপাদন হয় এটা যথেষ্ট উদ্বৃত্ত থাকে, এক্সেস থাকে। তাহলে ভারত ওটা কি করছে? বাইরের দেশে বা বিদেশের মাটিতে সেটাকে বিক্রি করে সেখান থেকে কি করছে? ফরেন কারেন্সি জেনারেট করছে, বৈদেশিক মুদ্রা সেখান থেকে আর্ন করতে পারছে। আই হোপ এই পার্টটা ক্লিয়ার করতে গিয়ে। নেক্সট পয়েন্ট, স্থানান্তর কৃষি। স্থানান্তর কৃষি বলতে এখানে কি বোঝাচ্ছে? স্থানান্তর কৃষি বলতে বোঝাচ্ছে সাধারণত বনভূমি অঞ্চলে বসবাসকারী আদিম আদিবাসীগণ কোনো অঞ্চলে জঙ্গল পুড়িয়ে জমি পরিষ্কার করে, তাহলে স্থানান্তর কৃষি বলতে কি বোঝাচ্ছে? এটাকে আমি স্থানান্তর ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, যেটাকে আমরা বলতে পারি শিফটিং কাল্টিভেশন। আমরা আগে যে লেখাটা আছে একবার পড়ে নিই, তারপর পুরোটাকে আমরা আলোচনার মাধ্যমে বুঝবো। সাধারণত বনভূমি অঞ্চলে বসবাসকারী আদিম আদিবাসীগণ, তাহলে কারা করছে? ট্রাইবাল ক্যাটাগরির লোকেরা করছে, কোনো অঞ্চলে জঙ্গল পুড়িয়ে জমি সাফ করে চাষ করছে। এবার এই জায়গাটা বোঝার চেষ্টা করো, ওকে? তাহলে স্থানান্তর কৃষিকে আমি শিফটিং কাল্টিভেশন বলছি। এটাকে যদি একটুখানি অন্যভাবে ভাবি, এটাকে ঝুমও বলা হয়ে থাকে, ঝুম কাল্টিভেশন।
এবার ঝুম কাল্টিভেশন বা স্থানান্তর কৃষি ভারতের মেনলি কোথায় চলে? নর্থ ইস্টের রাজ্যগুলোতে চলে, মেঘালয়, মণিপুর, আসাম, ত্রিপুরাতে হয় না, নাগাল্যান্ডে, মিজোরামে এগুলো হয়ে থাকে। কি হচ্ছে, পাহাড়ের দুটো ঢাল, প্রতিবাদ ঢাল, বায়ু দিক থেকে আসছে, এটা অনুবাদ ঢাল, গাছপালা আছে এই অঞ্চলে, প্রচুর গাছপালা রয়েছে। তাহলে কি হচ্ছে, এই ট্রাইবালরা কি করলো, গাছগুলোকে কেটে ফেললো। কেটে ফেলা মানে কি, স্ল্যাশ, কেটে গাছকে পুড়িয়ে ফেললো। পুড়িয়ে ফেলা মানে কি, বার্ন। তাহলে এই স্থানান্তর কৃষির অপর নাম কি, স্ল্যাশ অ্যান্ড বার্ন টেকনিক। এই ব্যাপারটা আমরা বুঝলাম। এই যে স্ল্যাশ অ্যান্ড বার্ন টেকনিক আমরা বললাম, যে এই ব্যাপারটা বুঝছি, স্ল্যাশ অ্যান্ড বার্ন টেকনিকের ক্ষেত্রে আমরা কি বলবো, গাছ কেটে পুড়িয়ে ফেলা হলো, তা গাছের মধ্যে কি থাকে, গাছ পুড়ে গেলে কি হয়ে থাকে, কালো হয়ে থাকে। তো গাছের মধ্যে কি থাকে, কার্বন থাকে। এই যে গাছের মধ্যে যে কার্বন থাকছে, সেখানে আমরা কি বলতে পারছি, যে কার্বন থাকার ফলে আমরা মাটিতে পুষ্টিমূল্যটা চলে যাচ্ছে। মাটিতে যখনই পুষ্টিমূল্য চলে যাচ্ছে, সেখানে উর্বরতা পাচ্ছে। এবার জমি সাফ হয়ে গেল। এবার পাহাড়ের মধ্যে ধাপ কেটে এখানে চাষ করা হচ্ছে। কত বছর, 2 থেকে 3 বছর চাষ করা হচ্ছে। 2-3 বছর চাষ করার পর একই জিনিস যদি জমিতে চাষ করি, তাহলে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। ট্রাইবালরা জানে না যে জমির উর্বরতা কি করে বৃদ্ধি করতে হয়, যে বিভিন্ন সময়ে 2 মাস 3 মাস 6 মাস অন্তর ক্রপ রোটেশন করতে হয়, অন্য ক্রপ চাষ করতে হয়। তো প্রাচীন পদ্ধতিতে চাষ করছে। তো এবার এইভাবে চাষ করার পর 2 থেকে 3 বছর পর যখন চাষ হচ্ছে না, তখন এই ট্রাইবালদের ধারণা, কনসেপ্ট হচ্ছে, এই জায়গায় যে গাছ কেটেছি বলে প্রকৃতি অর্থাৎ ভগবান রুষ্ট হয়ে গেছে। ওরা কি করলো, পাহাড়ের অপর প্রান্তে চলে গেল, শিফট করে গেল। তাহলে এখানে গিয়েও সেম প্রসেস অ্যাপ্লাই করলো। 2-3 বছর পর এখানেও কিন্তু সেই একই জিনিস হলো, চাষ প্রোডাকশন ভালো হচ্ছে না। তখন কি করলো, এরা এখান থেকে আবার এখানে শিফট করে গেলো, আবার শিফট করে চলে এলো। তাহলে এটা হচ্ছে ঝুম কাল্টিভেশন, যেটাকে আমরা শিফটিং কাল্টিভেশন কিন্তু বলে থাকছি। ওকে, এবার দেখো লেখায় আসি। সাধারণত বনভূমি অঞ্চলে বসবাস করি আদিম আদিবাসীগণ কোনো অঞ্চলে জঙ্গল পুড়িয়ে কাটলো, কেটে পোড়ালো, জমি পরিষ্কার করে সেই জমির স্বাভাবিক উর্বরতাকে কাজে লাগিয়ে পরপর 2-3 বছর ফসল চাষ করার পর সেই স্থান ত্যাগ করে অপর স্থানে একই পদ্ধতিতে জঙ্গল পুড়িয়ে ফসল উৎপাদন করে থাকে। 2-3 বছর অন্তর অন্তর চাষের জমিকে পরিবর্তন করাকে বলা হয় স্থানান্তর কৃষি। মানে কি, মানে মেনলি tribal categories of people cultivate with the help of this process. This process is known as ঝুম কাল্টিভেশন। ইন দিস প্রসেস আমরা বলতে পারি যে কাল্টিভেটার্স কি করছে, গাছটাকে কাটছে, আগুন লাগিয়ে দিচ্ছে, স্ল্যাশ এন্ড বার্ন টেকনিক। আফটার 2 to 3 years ল্যান্ড গেটস এক্সস্টেড, জমিটার চাষ হচ্ছে না, দেন দ্য কাল্টিভেটার্স মুভ টু দ্য অ্যানাদার প্যাচ অফ দ্য ফরেস্ট ল্যান্ড, ফরেস্টের অন্যদিকে চলে যাচ্ছে। সেম থিং হ্যাপেন্স হিয়ার, সেম জিনিস এখানে হচ্ছে। তারপর এখান থেকে কি হচ্ছে, তার আবার 2-3 বছর পর এখানে ফিরে আসছে। দিস কাইন্ড অফ কাল্টিভেশন ইজ কনসিডার্ড অ্যাজ, কি বলবো আমরা এটাকে, দ্যাট ইজ আমরা বলতে পারি শিফটিং কাল্টিভেশন বা ঝুম কাল্টিভেশন বলা হয়ে থাকে। এই ঝুম কাল্টিভেশন, এই ঝুম কথাটা আমাদের নর্থ ইস্টে বেশি প্রচলিত হয়। এই যে কনসেপ্টটা পৃথিবীতে প্রথম এনেছিল ইন্দোনেশিয়া, ঠিক আছে, ইন্দোনেশিয়া, কোনো কোনো জায়গায় মালয়েশিয়া বলে। আমার কথা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান নেশনগুলো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াকে কি বলা হয়, লাদাং। আমি লিখে দিচ্ছি, মালয়েশিয়া লিখছি আমি, মালয়েশিয়াতে কি বলা হচ্ছে বা ইন্দোনেশিয়াতে কি বলা হচ্ছে, লাদাং। আবার ইন্দোনেশিয়াতে কি বলা হচ্ছে, একে বলা হচ্ছে হুমা বলা হচ্ছে, ঠিক আছে। শ্রীলঙ্কায় বলা হচ্ছে চেনা, শ্রীলঙ্কায় বলা হচ্ছে চেনা। মেক্সিকোতে বলা হচ্ছে মিলপা, বিভিন্ন নাম আছে, ঠিক আছে। মেক্সিকোতে বলা হচ্ছে মিলপা। তারপর ভেনেজুয়েলায় এর আলাদা নাম আছে। তারপর হচ্ছে আমরা যদি বলি অস্ট্রেলিয়ায় এর আলাদা নাম আছে, বিভিন্ন আলাদা নাম আছে, ভারতের বিভিন্ন জায়গায় আলাদা নাম। এই ধরনের কৃষিকাজ আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকার অরণ্য, পার্বত্য অঞ্চলে এগুলো এখনো করা হয়ে থাকে। কিন্তু মাথায় রাখবে, দিস ইজ আনসাইন্টিফিক, সাইন্টিফিক নয়, বিজ্ঞান পদ্ধতিতে নয়, আধুনিক পদ্ধতিতে নয়, ঠিক আছে, প্রাচীন পদ্ধতিতে চাষ করা হয়। এই কৃষির ক্ষেত্রে মানে নিবিড় কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম হয় কেন, এটা আমরা বোঝার চেষ্টা করি। আমাদের দেশে বা যে কোনো দেশে পপুলেশন আস্তে আস্তে বাড়ছে, জমির পরিমাণ তুলনামূলকভাবে কমছে। তো পপুলেশন বাড়া আর জমির পরিমাণ কমা, তার মানে কি, জমির উপর লোড বাড়ছে, ওভার পপুলেশন। তো ভারত সাধারণত মৌসুমী জলবায়ু দেশ, ভারতকে বোঝাচ্ছে এখানে। জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ অনেক কম হওয়ায় প্রচুর শ্রম ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্যশস্য হিসেবে বা ফুড গ্রেন হিসেবে, ধান চাষ করা হয়ে থাকে। তাকে প্রগাঢ় বা নিবিড় কৃষি বলে। নিবিড় কৃষিতে অত্যন্ত নিবিড় পদ্ধতিতে সার, উচ্চ ফলনশীল বীজ, জলসেচ প্রভৃতি ব্যবহারের মাধ্যমে চাষ করা হয় বলে হেক্টর প্রতি ফসল উৎপাদনের পরিমাণ অনেক বেশি। কিন্তু নিবিড় কৃষি অঞ্চলের
দেশগুলিতে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি হওয়ায় প্রচুর ফসল উৎপাদন হচ্ছে, তারপরে মাথাপিছু ফসল উৎপাদন কিন্তু তুলনামূলকভাবে কম হচ্ছে। বুঝতে পারছেন যে পপুলেশনের রেসপেক্টে মনে হচ্ছে কম, অ্যাকচুয়ালি কিন্তু এটা বেশি। আবার এই কৃষিতে ফসল উৎপাদন বাড়ানোর জন্য প্রচুর রাসায়নিক সার মানে পেস্টিসাইড বা ফার্টিলাইজার, তারপরে হচ্ছে ইনসেকটিসাইড যেগুলো ইউজ করা হয়ে থাকে, ইরিগেশনের সাহায্য নেওয়া হচ্ছে, এবং এর ফলে জমিটা কি হচ্ছে, আস্তে আস্তে অ্যাসিডিক হয়ে পড়ছে, লবণাক্ত হয়ে পড়ছে, স্যালাইন হয়ে পড়ছে, মাটির অম্লতা ক্ষারকীয়তা বৃদ্ধি পাচ্ছে, ফলে উৎপাদনের পরিমাণ হ্রাস পাচ্ছে, যার ফলস্বরূপ স্বাভাবিকভাবে মাথাপিছু উৎপাদন কমে যাচ্ছে। আমরা একটা কথা বলি যে জমি আস্তে আস্তে জমি তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলছে বা জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে, প্রোডাকশন তো স্বাভাবিকভাবেই কমবে। যেটা চাষ করছে, আমরা বলছি ফসল খারাপ হয়ে গেছে, আগের মতো নেই, ফসলে ভেজাল দেখা যাচ্ছে, তার রিজনটা কি? যেটার উপর চাষ করা হচ্ছে, ফাউন্ডেশন যেটা সয়েল যার উপর চাষ করা হচ্ছে, সেই মাটিটাতে এত কেমিক্যাল এত ফার্টিলাইজার দিয়ে দিচ্ছে, অর্গানিক ফার্মিং তো ভুলে গেছে। অর্গানিক মানে জমি নর্মাল উৎপাদন ক্ষমতা মিলিয়ে চাষ করা হবে, তো স্বাভাবিকভাবে সেখানে চাষবাস করার যে জমির যে কোয়ালিটি, সয়েলের যে কোয়ালিটিস, সেই কোয়ালিটিসকে যে ড্যামেজ হয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে এগ্রিকালচারের যে প্রোডাকশন হবে তার কোয়ালিটিস তো পর্যাপ্ত পরিমাণে থাকবে না, সেই জিনিসটা এখানে আমাদের দেখা যাচ্ছে। নেক্সট, আমরা যেমন বলি না ইন্টেন্সিভ এগ্রিকালচার, এক্সটেন্সিভ এগ্রিকালচার, নিবিড় কৃষি, প্রগাঢ় কৃষি, ওইগুলো বাণিজ্যিক কৃষি বা কমার্শিয়াল ফার্মিং বা কমার্শিয়াল এগ্রিকালচার। বাণিজ্যিক কৃষি তাহলে আমাদের কথাতেই বলে দিচ্ছে কেন কি জন্য চাষ করা হচ্ছে, বাণিজ্যের উদ্দেশ্যে চাষ করা হচ্ছে। তাহলে বিক্রি বা বাণিজ্যের উদ্দেশ্যে কৃষিকাজ করা হয়ে থাকে তাকে বাণিজ্যিক কৃষি বলে। মানে মার্কেট, লোকাল মার্কেটের জন্য চাষ করা হচ্ছে। চা চাষ করা হচ্ছে কি, ধান চাষ করা হয়, আলু চাষ করা হয়, গম চাষ করা হয়। আমরা দেখি যে নিজের বাড়িতে 2 বস্তা রেখে দিয়েছে, কাগজ শুনেছো পাহাড়ি অঞ্চলে চা চাষ করে নিজের বাড়িতে 2 বস্তা চা রেখে দিয়েছে, চা খায় বলে, তো হয় না। তো তৈরি করা হচ্ছে ফরেন কারেন্সি, বাইরের দেশে পাঠিয়ে ফরেন কারেন্সি জেনারেট করবে বা ওখান থেকে ইনকাম হবে, মার্কেটের ডিমান্ড, নিজের কনজিউমের জন্য কিন্তু করা হচ্ছে না। তো সেই জিনিসগুলোকে এখানে কিন্তু আমাদের ফোকাস করতে হবে। তাহলে কি বলছে, প্রকৃতপক্ষে প্রচুর কৃষি জমি, মূলধন, যন্ত্রপাতির ব্যাপক ব্যবহার এবং উন্নত কৃষি প্রযুক্তির সাহায্যে যে রপ্তানি ভিত্তিক ব্যাপক কৃষি উদ্ভব হয়েছে তাকে বাণিজ্যিক কৃষি বলছে। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউক্রেন প্রভৃতি দেশে কৃষি ব্যবস্থা দেখা যায়। নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যের জন্য কফি, ইক্ষু, চা, রাবার, কোকো প্রভৃতি ফসল উৎপাদন করা হয়ে থাকে। এবং যদি কমার্শিয়াল ফার্মিং এর কথা যদি বলি, ভারতে কি কি, টি, কফি, রাবার, স্পাইসেস মানে মশলা, সুগার কেন মানে আখ, তাহলে সেটাও কিন্তু এখানে পড়ে যাচ্ছে, বা আখ না লিখে আমি কটন লিখলাম। ইভেন একটা সময় জুটও ছিল, এখন কমে গেছে, এগুলো ছিল, ঠিক আছে। ওগুলো ফাইবার ক্রপের মধ্যেও পড়ে, কটন আর জুট ফাইবার ক্রপ বা তন্তুজ ফসলের মধ্যেও কিন্তু কনসিডার করা। নেক্সট, লাস্ট কোশ্চেন আমাদের পড়বো, নিবিড় কৃষি কাকে বলে? পৃথিবীর যেসব দেশে লোক সংখ্যার তুলনায় জমির পরিমাণ কম, সেই সব দেশে অধিক শ্রম ও মূলধন বিনিয়োগ করে সর্বাধিক ফসল উৎপাদনের যে কৌশল করা হয় তাকেই বলা হচ্ছে নিবিড় কৃষি। পপুলেশনের উপর ফোকাস রাখা হচ্ছে। নিবিড় কৃষি প্রকৃতপক্ষে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, মানে এর ওপর অনেকে জীবিকা নির্বাহ করছে, যার উপর ভিত্তি করে তাদের পরিবার জীবন চলছে। এই কৃষির মূল উদ্দেশ্য হলো জীবন ধারণের জন্য খাদ্যশস্য উৎপাদন করা, রপ্তানি বা বাণিজ্য করা নয়। মানে কি, আমরা যেমন সাধারণত পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে দেখি ছোট ছোট চাষিদের ক্ষেত্রে ছোট ছোট জমিতে যখন চাষ করছে, যে ধরো সেখানে সাপোজ ধরো আছে পরিবারে 2 থেকে 3 জন বা ধরে নাও 4 জন আছে, তার কাছে ধরে নাও 5 বিঘা জমি আছে বা ধরে নাও 10 বিঘা জমি আছে। তাহলে এখানে যেটুকু চাষবাস করছে, ধরো না 5 বিঘা জমি আছে বা 10 বিঘা জমি আছে, যেটুকু চাষবাস করছে সে কিন্তু মার্কেটে বিক্রির জন্য করছে না, ধান করছে বা কোথাও ধরো অন্য কোনো শস্য করছে বা কোথাও সর্ষে করছে চাষ, যেটুকু করছে ও কি করছে, নিজের ব্যক্তিগত জীবন ধারণের জন্য যে প্রয়োজনীয় শস্য সেই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য, মার্কেটের দিকে তাকিয়ে কিন্তু নয়। তো ব্যক্তিগত জীবিকা নির্বাহ করছে নিজের জীবন নির্ধারণের জন্য, সেই ধরনের সত্তাভিত্তিক কৃষিকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি আমরা বলে থাকছি। এই কৃষির মূল উদ্দেশ্য জীবন ধারণের জন্য খাদ্যশস্য উৎপাদন করা, রপ্তানি বা বাণিজ্য করা নয়, মানে কমার্শিয়াল ফার্মিং বা বাইরে বিক্রি করে প্রচুর পরিমাণ আর্ন করা নয়। পশ্চিমবঙ্গে গেল যে কোনো রাজ্যে ছোট ছোট কৃষকদের বা ভাগ চাষিদের এরকম সিচুয়েশন লক্ষ্য করা যায়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ভারতের মধ্যে ঢুকে যাচ্ছে এই নিবিড় কৃষি অধিক পরিলক্ষিত হয়। কেন?
বড় জমি কমার্শিয়াল ফার্মিং করতে গেলে বা ইন্টেন্সিভ বা এক্সটেন্সিভ ফার্মিং করতে গেলে, ব্যাপক কৃষি করতে গেলে কি হবে, বড় জমির কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। এই যে বড় জমির প্রয়োজন আছে, হিউজ আকারের জমি, সেখানে কি দরকার, বড় জমিতে লোকবল বেশি লাগবে। আর যদি লোকবল বেশি লাগাতে না চাই, তাহলে মডার্ন ওয়েতে আমাকে এগ্রিকালচার করতে হবে, আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করতে হবে, যেখানে ইনসেকটিসাইড লাগবে, কীটনাশক লাগবে, ফার্টিলাইজার লাগবে, সার লাগবে, ইরিগেশনের হেল্প লাগবে, হেভি ইকুইপমেন্ট লাগবে। মানে কি হেভি ইকুইপমেন্ট বলতে, যে কৃষি যে আধুনিক যন্ত্রপাতি সেগুলো আমাদের লাগবে। তো ওভারঅল সব জিনিসটাকে দিকে তাকিয়ে কিন্তু ফোকাস করে আমাদের কাজ করা হচ্ছে। তাহলে এই যে এগ্রিকালচারের পার্টগুলো পড়লাম, এটা আমরা কি বললাম, টাইপ অফ এগ্রিকালচার। কি বললাম আমরা, টাইপ অফ এগ্রিকালচার, সেটা কিন্তু আমরা পড়লাম। ঠিক আছে, মানে কি কি এগ্রিকালচারের ধরন দেখলাম, পুরো চ্যাপ্টার নয় কিন্তু ধরনটা দেখলাম। আমরা নেক্সট ক্লাসে বা পরবর্তী কোনো ভিডিওস তোমরা পাবে, যেখানে আমরা পুরো ডিটেলমেন্টের দিকে আস্তে আস্তে এগোবো। আমরা এটা প্যাটার্নটা বা টাইপটা পড়লাম। ওকে, তো আই হোপ প্রত্যেকের ক্লিয়ার। সকলকে থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আমরা এরই একটা অ্যাডভান্স পার্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ সকলকে।